হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি লখনৌতে হোটেল কানাইনে। তো এখান থেকে আমরা আজকে চেক আউট করে আমরা বেরোচ্ছি দিল্লির উদ্দেশ্যে। চলুন গাড়িতে উঠে কথা হবে, অলরেডি লেট হয়ে গেছে। তো কালকে রাত্রেবেলা টায়ার্ড ছিলাম, সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম। আর আজকে সকালে একটু উঠতে লেট হয়ে গেছে, কেন ঘুমটা একটু দরকার। তো সেই জন্য আমরা এখন একবারে গাড়িতে উঠে কথা হচ্ছে। তো লাগেজগুলো প্যাক করে বেরোবো, তারপর আপনাদের সাথে কথা হবে। তো চলুন দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করা যায়। সকালবেলা লখনৌ ট্রাফিক, বাপরে বাপ। আমরা এখান থেকে ডান দিকে টার্ন নেব, ন্যাশনাল হাইওয়ে 731। আমরা হাইওয়ে কানেক্ট করে যাব, মানে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে যেটা আছে সেটা কানেক্ট করব। তো আর কিছুটাই বাকি আছে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে এসে, মানে ট্রাফিক প্রচণ্ড, মানে এখন বাজে 11:38, মানে ভয়ানক ট্রাফিক পেরিয়ে এলাম। যাই হোক, এখন পুরো ফাঁকা। তো এবারে আমরা জাস্ট হোটেলটা আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে হোটেল কানাইন লখনৌতে। তো সেটার ব্যাপারে একটু জাস্ট ছোট্ট বলে নেওয়া আর কি, কেমন লেগেছে কার। খুব একটা যে আহামরি তা না, নাইট স্টে করেছিলাম আমরা, জাস্ট নাইট স্টে বলে ওটাকে, জাস্ট রেস্ট নেওয়ার জন্য, ঘুমানোর জন্য। একদম ঠিক আছে, মানে রাত্রে ঘুমানোর জন্য যদি আপনারা জাস্ট হল্ট নেওয়ার জন্য একটা করেন, জাস্ট মানে রাত্রে এলেন আবার সকালবেলা ভোরবেলা বেরিয়ে গেলেন, দ্যাটস ফাইন। এমনি খারাপ না, লোকেশনটা খুব সুন্দর, একদম হাইওয়ের উপরে, মানে সুলতানপুর যে হাইওয়েটা সেই হাইওয়ের উপরে, দারুণ। আর এমনি রুমগুলো খুব ছোট নয়, ঠিক আছে, ও ঠিক আছে। তবে টাওয়েলগুলো একটু নোংরা, আর রুমও ক্লিন, বাথরুমও ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে ঢুকে পড়লাম, চট করে একটু তেল ভরেন। আমি একটা ভারত পেট্রোলিয়ামের পাম্পে দাঁড়িয়ে গেলাম, আর এখানে ডিজেল হচ্ছে 87.79। এখানে 1550 টাকা তেল ভরলাম, আর হলো 16.37 লিটার, আর 94 টাকা 68 পয়সা করে এখানে এখন প্রাইস। আমরা এই এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম, আর এখান থেকে প্রথম এক্সিট দেখাচ্ছে 63 কিলোমিটার দূরে। কোনো এক্সপ্রেসওয়েতে আমরা কিন্তু অ্যানুয়াল পাসের কোনো রকম ছাড় পাবো না। আমরা এই আগ্রা লখনৌ অথবা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম, আর এখান থেকে প্রায় 300 কিলোমিটার কাছাকাছি জার্নি। তো চলুন পুরো হাইওয়ে ড্রাইভটা এনজয় করা যাক। আপনারা যখন লং ডিস্টেন্সে সকালবেলা গাড়ি নিয়ে বেরোবেন, তখন প্রথমে তেলটা একবার চেক করে নেবেন, ফুয়েলটা, আর এয়ার প্রেশারটা মনে করে চেক করবেন, কারণ এয়ার প্রেশারটা কিন্তু মেন। মানে টায়ার চলতে চলতে প্রেশার চেক করলে না খুব একটা কোনো লাভ হয় না। তো টায়ারটা যদি অনেকক্ষণ, মানে ধরুন কোথাও একটা খেতে নেমেছেন বা কোনো রেস্ট, মানে একটু রেস্ট নিতে নেমেছেন, সেখানে আধ ঘন্টা 35 মিনিট হয়ে গেছে, তারপর আপনি এয়ার প্রেশারটা চেক করুন, এয়ার প্রেশারটা ঠিকঠাক থাকবে দেখায়। আর তার আগে কিন্তু চেক করলে টায়ারটা গরম থাকে, এয়ার প্রেশারটা একদমই ভুলভাল দেখাবে। চাকা ভালো থাকে, চাকার কন্ডিশন ভালো থাকে, এবং চাকা অনেক দিন চলে। যেমন আমার আগের গাড়ির চাকাটা, মানে এই গাড়ির যে প্রথম যেটা মানে গাড়ির সাথে এসেছিল, সেই চাকাটা আমি চালিয়েছি 76,000। জেনারেলি বলে 40,000 45,000 চাকা চেঞ্জ করতে হয়, মানে টায়ার চেঞ্জ করতে হয়। আমার কিন্তু সেই 4টে টায়ারই চলেছে 76,000-এর কাছাকাছি। আর এখন যেটা লাগিয়েছি, এটা ব্রিজস্টোন লাগিয়েছি, টুরেনজা। আশা রাখছি এটাও ভালো চলবে, কারণ নরম টায়ার চলা উচিত। দেখা যাক কতদিন চলে। আমি 76,000 চেঞ্জ করেছিলাম, এখন আমার গাড়ির কিলোমিটার হচ্ছে 92,104। এটাও প্রায় অনেকটাই চলে গেছে। রেস্ট এরিয়া দেখাচ্ছে আর মাত্র 500 মিটার। এটা ফুড প্লাজা, খুবই ভালো ছিল এক সময়। আমি যখন 2016-তে আছি তখন তো দারুণ ছিল, এখন কিরকম আছে জানি না। দেখো ফুড কিং প্লাজা, ওয়াও। আমরা এই ফুড কিং প্লাজাতে ঢুকছি, অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। মানে আর সেই এই পার্কিং এরিয়াটা বিশাল, সবই আছে। দেখি খাবার পাওয়া যায়, দেখি ধোসা টোসা আছে নাকি, দেখে না কিছু। এখানে বেশ ওপরে ফুড কোর্ট, ধোসা টোসা কিছু পাওয়া গেলে খেয়ে নি। একটা প্লেন ধোসা, একটা মশলা ধোসা। বলছে চাটনিটা খুব একটা ভালো নেই, সাম্বারটা ভালো করেছে, চাটনিটা ভালো আছে। এটা ভালো। এখানে ধোসার প্রাইস যথেষ্ট বেশি, মানে নর্মাল ধোসা বলছে 180 টাকা, আর মশলা ধোসা হচ্ছে 200 টাকা। তো প্রাইস অতিরিক্ত বেশি। মানে হ্যাঁ, এটা জলটা 50 রুপিস।
মানে প্রচুর দাম নিচ্ছে, ভুলভাল প্রাইস। চা 45 টাকা করে একটা চা, এইটুকু ফ্রিতে। মানে আমরা যে বাইরে যেটা খাই সেটা 10 টাকা করে, সেটা এখানে 45 টাকা করে। তো আমি বলবো আপনারা যখন এখানে আসবেন না, তখন খাবার মানে বানিয়ে নিয়ে আসবেন বা বাইরে থেকে কিনে নিয়ে এসে রাস্তার সাইডে রেস্ট এরিয়াতে ঢুকেই খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু খাওয়ার দাম প্রচুর কম, মানে ভুলভাল দাম দিচ্ছে। মানে এই ধোসাটা কলকাতাতে 50 টাকাও নয়, মানে আমি ভেবেছিলাম বিশাল বড় দেবে, তা কিন্তু না, একদম ছোটো সাইজের ধোসা। 180 টাকা প্লেন, আর নর্মাল মশলা হচ্ছে 200 টাকা, প্রচুর বেশি। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, মানে আমি দেখলাম যে যখন ঢুকছে সবাই তখন কিন্তু খুব হাসি মুখে ঢুকছে, আর যখন বেরোচ্ছে তখন কিন্তু মুখটা ভার হয়ে যাচ্ছে, মানে প্রাইস দেখে ভয়ঙ্কর প্রাইস। মানে একটা জলের বোতল মানে কিনলে যে 1 লিটারের বোতল, সেটার দাম 50 টাকা। এই চা দিচ্ছে, চাটা দেখুন, এই হচ্ছে চা, এই চায়ের দাম হচ্ছে 45 টাকা এই চা। আপনাদেরকে বিলটা শো করছি, না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। দেখুন, জল হচ্ছে 50 টাকা, আর দুটো ধোসায় দেখুন, মশলা ধোসা একটা 190 টাকা, প্লেন ধোসা 171 টাকা, তারপরে জিএসটি নিয়ে 380 টাকা। আমার মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এখন অবধি সেরা। যাই হোক, মানে খাবার এত সস্তা ওয়েস্ট বেঙ্গলে যে চিন্তা করার বাইরে। মানে জাস্ট লুটে যাওয়া এখানে। মানে আমি সিরিয়াসলি বলছি, মানে লুটমার আর কি, লুটমার। এত জিনিসের কিন্তু মার্কেটে কিন্তু এত প্রাইস নয় বার জিনিস। এখানে মানে যা তা লেভেলে চার্জ করছে। একটা 50 টাকা 60 টাকা ধোসা 200 টাকা। আমি জানি না কিসের জন্য, কেন চার্জ করছে এত। জলের বোতল 1 লিটারের বোতল কিনলাম না, অ্যাকোয়াফিনা না বা অ্যাকোয়াফিনা 20 টাকা দাম, সেটা এখানে 50 টাকা নিল, 50 রুপিস। আর একটা বোতল আছে, কি বললো, হিমালয়ান যেমন একটা মানে মিনারেল, অ্যাকচুয়াল মিনারেল ওয়াটার যেটা, সেটা বললো 120 টাকা দাম। আমি তো মেয়েকে বলছি চল আবার ওয়েস্ট বেঙ্গলে ফিরে চল, দিল্লি বহুত দূর হ্যাঁ। এইমাত্র মালাবার প্রাইড হটবিল উড়ে গেল। এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে হচ্ছে NH 234। আমরা প্রায় আগ্রার কাছাকাছি চলে এসেছি। এখান থেকে এখনো 120 কিলোমিটার দেখাচ্ছে আগ্রা। আর রাস্তাটা দারুণ সুন্দর। মানে এই রাস্তায় চালাতে গেলে একটা ঘুম পেয়ে যাচ্ছে। মানে কিছু তো করার নেই, চুপচাপ ক্রুজে দিয়ে বসে আছে গাড়িটা। মানে 198-99 স্পিডে চলছে। এটার লিমিট হচ্ছে 100 স্পিড লিমিট, তার বেশি উঠলে কেস হতে পারে। কিন্তু আমার তো মনে হয় না কেস হবে, কেন প্রতিটা গাড়ি দেখছি ওভার স্পিডই, 170-160-এ চালাচ্ছে সব গাড়ি, ম্যাক্সিমাম গাড়ি তাই। তো যাই হোক, সেটা কথা না, ঠিক আছে, যে যা পারে করুক, কিন্তু আমরা এনজয় করতে যাচ্ছি। আর হ্যাঁ, ফাটাফাটি ওয়েদার। আর কিছু পাখির ভিডিও তুলেছি আমি, আপনাদের ছোট ছোট ক্লিপিং কিছু দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। মানে এখানে আমরা ভরতপুরে যাই বার্ডের ফটো তুলতে, পাখির মানে সারোস্ক্রেন, ব্ল্যাক স্টক, পেন্টেড স্টকের এগুলো ছবি তুলতে যাই। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ভর্তি পাখি। সারোস্ক্রেন তো কয়েক পেয়ার দেখলাম, মানে কয়েক পেয়ার বলতে অনেকগুলো পেয়ার, মানে গোটা 27 পেয়ার দেখলাম ঘুরে বেড়াচ্ছে। পিকক, হ্যাঁ পিকক একসাথে 7-8টা দেখলাম, মানে এবং সবচেয়ে বড় হচ্ছে পেখমগুলো বিশাল সাইজের, দারুণ। মানে যেমন ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি, এটা হচ্ছে ন্যাচারাল স্যাংচুয়ারি আর কি। এখানে পুরো দেখতে যাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর ওয়েদারটাও বেশ ভালো বলে বাইরে বেরিয়েও মজা লাগছে, কারণ বেশি রোদ হলে আর অতটা ভালো লাগতো না। এখন এনজয় করতে যাচ্ছি আগ্রা। এক্সপ্রেসওয়েটা দারুণ। গাড়ি ক্রুজে চলছে, আমি একদম 98-এ গাড়ি সেট করে দিচ্ছি গাড়ি ক্রুজে চলছে। একটা মেমোরি, নট এটা একটা ট্রাভেল ব্লগ। মানে আপনারা যদি ভাবেন যে এটা একটা ট্রাভেল ব্লগ, তা কিন্তু না। এটা একটা মানে এক্সপিরিয়েন্স, মানে আমার মেয়েকে ছাড়তে আসা, এই পুরো গল্পটা খড়গপুর থেকে দিল্লি, মানে এত দূরে ছাড়তে আসা বাই কার। মানে ম্যাক্সিমাম লোকে, আমি প্রথমে ভেবেছিলাম ফ্লাইটে, তারপরে ট্রেনে, তো সব কিছু ভেবে লাস্টে বললাম না, গাড়ি নিয়েই যাই। তো গাড়ি নিয়ে আমরা সব লাগেজ লোড করে নিয়ে এসেছি। আমি সেই যা আমি লোড করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এবারে ব্যাপারটা হচ্ছে, আমরা যে খড়গপুর থেকে এলাম, আপনারা মানে অনেকেই আছেন যাদের ছেলে মেয়ে পাস করে গেছে বা যারা ভর্তি করছেন, অনেকেই বাবা মা আছেন যারা মানে এতে আমার সাবস্ক্রাইবার আছেন, বা যারা ভিডিওটা দেখবেন পরবর্তী সময়। তো কারা এই লং ডিস্টেন্স জার্নি করে তার ছেলে মেয়েকে রাখতে এসছেন। মানে লং ডিস্টেন্স বলতে বলছি নট নেসেসারি আমার মতন দিল্লিতে আসা, যে কোনো লং ডিস্টেন্স, মানে প্রায় 2000 কিলোমিটার 1500 কিলোমিটার একটা জার্নি করে ছেলেকে রাখতে আসা বাই কার। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে কিভাবে। তো আমার মেয়ে বললো যে বাবা আমরা চলো এতেই যাই, মানে আমরা
গাড়িতে করে যাই, ট্রেনে প্লেনে করে যাব না। ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ। আর এই যে জার্নিটা, পুরো জার্নিটা স্টার্ট হয়েছে দিয়ার থেকে শুরু হয়েছে এবং ওকে দিয়েই শেষ হবে। তো পুরো যে আমরা যাব আসবো, তার যে পুরো জার্নিটা, এবং ও কিভাবে সিইউটি দিল, সিইউটিতে পেলো, তারপরে এই কলেজটা মানে সিলেক্ট করলো, ডি ইউনিভার্সিটিতে সিলেক্ট করলো, তার সমস্ত একটা ছোট্ট জার্নি ওর থেকে একটু শুনে নি। বল। তো সিইউটি হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। ওটা আন্ডারে ইন্ডিয়ার যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে, শুধু সরি আমার একটু ঠান্ডা লেগে গেছে আসলে, তো কাশি হচ্ছে। তো ইন্ডিয়ার যতগুলো গভর্নমেন্ট কলেজে, শুধু ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাকি সবকটা স্টেটেরই গভর্নমেন্ট কলেজে সিইউটি আন্ডারে আসে। তো আমি হচ্ছে সিইউটি দিলাম। আমার যত ক্লাস 12-এর সাবজেক্টস ছিল ওটার উপরেই, মানে ওইগুলোর উপরেই এক্সাম হয়। তো পুরো এনসিইআরটি মানে ক্লাস 12-এর এনসিইআরটি বইগুলো পড়তে হবে, তাহলে ওটা ছাড়া ওটা বাইরে আর কিচ্ছু আসে না। শুধু এনসিইআরটি পড়লেই সবাই পাবে, মানে সবাই ভালো ভালো ইউনিভার্সিটি পাবে। তো আমার প্রথম থেকে যে ছিল দিল্লি ইউনিভার্সিটিতে পড়া। তো তারপরে কাইন্ড অফ ম্যানিফেস্ট করেছিলাম, ম্যানিফেস্টেশনটা কাজে এসছে। তো আমি ফাইনালি দিল্লি ইউনিভার্সিটি পেয়ে গেছি। ইংলিশ অনার্স করার ইচ্ছা ছিল, ইংলিশ অনার্সটাও পেয়ে গেছি। তো ব্যাস ওই জন্যই যাচ্ছি দিল্লি ইউনিভার্সিটিতে পড়তে। এখন ওখানে 4 ইয়ার্স ওখানেই থাকবো, ইউজি গ্র্যাজুয়েশনটা ওখান থেকে করবো। এবার দেখা যাক পোস্ট গ্র্যাজুয়েশন কোথা থেকে করি, সেটা তো পরে দেখা যাবে। আর তোকে আমি গোপ কলেজে ভর্তি করে দিয়েছিলাম, তাই বলেছিলাম গোপ কলেজে পড়, তারপরে দেখা যাবে। তো তারপরে ও পেয়ে গেল দিল্লি, তো আমরা দিল্লি ওই জন্য ওকে ছাড়তে যাচ্ছি। তোমার কি খুবই ভালো লাগছে যে ও আর- দিল্লি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। হ্যাঁ, এটা একটা ভালো চান। তবে মন খারাপ হয়ে গেছে এত দূরে, মানে এখন কি ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ওকে যে হঠাৎ করে কিছু দরকার হলো আমরা যে ফট করে চলে আসতে পারবো, সেটা আর পসিবল না। মানে আমাদেরকে রীতিমতো সমস্ত কিছু বিচার করে ভেবে চিনতে তারপরে আমাদেরকে আসতে হবে আর কি। তো মানে অনেকটা ডিস্টেন্স, এরকম নয় যে সাথে সাথে চলে এলাম। ফ্লাইটে এলে ঠিক আছে, কিন্তু তাও খড়গপুর থেকে আমাদেরকে কলকাতা আসতে হবে, আবার কলকাতা থেকে ফ্লাইট ধরে দিল্লি, আবার দিল্লি থেকে ফ্লাইট ধরে খড়গপুর, আবার এই কলকাতা থেকে খড়গপুর। তো একটা বিশাল স্টেজ। তো যাই হোক, তো সেই ব্যাপারটা কাছাকাছি থাকলে কি হতো, খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করা যেত। তো যাই হোক, দিল্লি ইউনিভার্সিটি ওর ইচ্ছে ছিল, যেটা ওটা সখন সফল হয়ে গেছে। তো ওখানেই পড়া উচিত আর কি, আমার মনে হয়, তাই না? একদম ভালো অপরচুনিটি না ছাড়াই ভালো। যেমন আজকে দিয়াকে দিল্লিতে রাখতে যাচ্ছি, তো আজকে নিজের কথা মনে পড়ছে, কারণ আমিও ক্লাস 11 থেকে পুরো কলেজ পর্যন্ত আমিও হোস্টেলেই ছিলাম। ক্লাস 11-12 হোস্টেল একটা জায়গায়, আবার কলেজ লাইফও হোস্টেল লাইফ। তো ক্লাস 11 থেকে কলেজ পর্যন্ত আমি হোস্টেলে কাটিয়েছি। তো বারবার ওইগুলোই মনে পড়ছে। চলুন বাকি জার্নিটা কোথায় কি থাকবো, কি ব্যাপার, সমস্ত কিছু দেখাবো। তো আমি যেমন বললাম, একটা লম্বা ভিডিও হবে, তো আপনাদেরকে একটু পেশেন্স নিয়ে দেখতে হবে। আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। দেখা যাক। কিছু আছে দেখিয়ে দিচ্ছি। দূরে দুটো সারস্কেন বসে আছে, ওই যে দূরে। এখানে একটা ব্ল্যাক নেক স্টক। আচ্ছা, এপাশে প্রচুর ইগ্রেট, ওখানে পেন্টেড স্টক। ওই দেখুন ওখানে পেন্টেড স্টক, এই যে হচ্ছে পেন্টেড স্টক। আর এখানে কয়েকটা ক্যাটলিক গ্রেড, এই যে। এই যমুনা এক্সপ্রেসের এক্সিটে আমরা চলে এলাম। এখানে কত টোল চার্জ আমার জানা নেই, দেখতে হবে। দেখ, এটা টোলটা খুবই কম, 20-30 টাকাতেই ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল। এখানে একটা ফুড কোর্ট আছে। আচ্ছা, এখানে কি কিছু কিনবে, কিছু কেনার দরকার আছে, কিছু খাবে, কিছু খিদে পাচ্ছে। দীর্ঘ 300 কিলোমিটার জার্নি করার পর আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েকে ত্যাগ করলাম। আমরা এখন যমুনা এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম, আর এখান থেকে দিল্লির ডিস্টেন্স দেখাচ্ছে 197 কিলোমিটার। আমরা এখানে একটা যমুনা এক্সপ্রেসওয়ের উপরে একটা পেট্রোল পাম্পে ঢুকে গেলাম, ফুড কোর্টের সাথে যে পেট্রোল পাম্প। তো সেখানে এখন পেট্রোল ভরে নিচ্ছে, এখানে 94.40, অনেক সস্তা কিন্তু, মানে প্রায় ওখানে 106 টাকা, 5 টাকা।
আর এখানে 94, অনেক ডিফারেন্স। আমরা এখানে তেল ভরলাম 23.79, মানে 23 লিটার, 23.79 লিটার। আর হ্যাঁ, 2245.78 আমাদের খরচা হলো। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়েতে কিন্তু একটা কেএফসি স্টল আছে। মানে আপনারা ওই আগ্রা এক্সপ্রেস থেকে, আগ্রা থেকে যখন দিল্লির দিকে আসছেন, সেহেতু যমুনা এক্সপ্রেসওয়ে যেটা, সেটাতে কিন্তু একটা কেএফসি স্টল আছে। মানে রাস্তায় যদি কিছু সব জায়গায় ভালো কিছু না পাওয়া যায়, তাহলে কেএফসিতে এসে চিকেনের কিছু আইটেমের উপর যদি আপনারা মানে কনসেন্ট্রেট করেন, তাহলে ঠিক আছে, খারাপ না। আমরা এখন বেরোচ্ছি যমুনা রিভার। সোজা হচ্ছে এয়ারপোর্ট, আর বাঁ দিকে হচ্ছে ডিইউ ক্যাম্পাস। আমি আপনাদেরকে রুম ট্যুরটা দিতে ভুলে গিয়েছিলাম, তার কারণ হচ্ছে এসেই ব্যস্ত হয়ে পড়েছিলাম সমস্ত জিনিসপত্র আনানি। কেন আমরা পৌঁছলাম প্রায় 8টা নাগাদ, না 9টা, 9:30 নাগাদ। কেন রাস্তায় প্রচুর দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বৃষ্টি হচ্ছিল, এদিক ওদিক দাঁড়িয়ে ময়ূরের ছবি তুলে আপনাদেরকে সব দেখালাম। তো রুমটা বেশ ভালো, বেশ বড় রুম, বিশাল সাইজ, আপনারা দেখেই বুঝতে পারছেন, হিউজ, মানে দুর্দান্ত রুম। আর সমস্ত রকম ফেসিলিটি রয়েছে এখানে। পুরো একটা সোফা সেট রয়েছে, আর একটা টিভি, বড় একটা আলমিরা, এখানে এসি, মিরার সবই আছে। মানে যেটুকু দরকার আমাদের সেটুকু আছে সমস্ত কিছু, তাই না বলো? হ্যাঁ, এই যে কেএফসি থেকে খাবার নিয়ে এসেছি, এখানে ভিতরে রয়েছে পপকর্ন, চিকেন ফিকেন রয়েছে, ওগুলো খেয়ে নেবো। আর লাগেজ ফাগেজগুলো কিছুটা বার করেছি, সবটা বার করিনি, কেন ওর তো পুরোটা দরকার নেই। তো বাকি কি বলবো, আর এখন আর কিছু বলার নেই। দুটো ফ্যান রয়েছে, বেশ বড় রুম। আর বাইরের ভিউটা আমি দেখাচ্ছি, একদম এখানের একটা বড় ব্যালকনি আছে, এই বাইরের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। মানে আমার এইদিকে এরকম ভাবে দাঁড়ালে, বাঁ দিকে আমার লেফট সাইডে হচ্ছে কেএফসি, আর ডান দিকে হচ্ছে বিকানের, একদম উল্টো দিকে, জাস্ট সামনাসামনি। আর আজকে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, এই গাড়ি চালিয়ে ফিরলাম এতটা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমি রয়েছি জনকপুরীতে, আর আমরা আজকে এখান থেকে সকালবেলা ফ্রেশ হয়ে আজকে যাবে দিয়া কলেজে। তো সেই জন্য আমরা এখন রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হব। তো চলুন, সেটা আমি যতটা পারবো, আর যদি কলেজে ঢুকতে দেয় তা আমি সেটা শেয়ার করব, আর যদি কলেজে ঢুকতে না দেয় তাহলে আমি গেট অবধি যা হয় সেটা দেখাবো। তো চলুন, ভিডিওটা সকালে স্টার্ট করা যাক। কুমারজিৎ কিচেনে সকালের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আমাদের ব্রেড, বাটার, জ্যাম, আন্ডা, মানে ডিম সেদ্ধ, আর হচ্ছে কলা, বেস্ট খাবার। আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি, এরকম ব্রেড, জ্যাম, বাটার, কলা, ডিম সেদ্ধ, আর এখানে মুড়িও রয়েছে ফাটাফাটি, মানে পুরো জমজমাট ব্রেকফাস্ট সকালবেলা।
আমাদের হচ্ছে কত নম্বর, আমরা 31 তারিখে খড়গপুর থেকে গাড়িতে করে দিল্লি পৌঁছেছিলাম। তো আজকে হয়ে গেল 4 তারিখ, আজকে 4 তারিখ, তো 4 না আজকে 5, না আজকে 4 তারিখ, আজকে 4 তারিখ। তো আজকে ওর কলেজের সেকেন্ড ডে ছিল, শুক্রবার দিন ওরিয়েন্টেশন ছিল, আজকে সেকেন্ড ডে ছিল, কিন্তু আজকে সেরকম কিছু হলো না কলেজে। তো কালকে একটা ওরিয়েন্টেশন আছে, মানে মাস ওরিয়েন্টেশন যেটা, না কালকে আর পরশুদিন এক্সটেন্ডেড ওরিয়েন্টেশন। আচ্ছা, এক্সটেন্ডেড ওরিয়েন্টেশন আছে, তো সেটা কালকে আর পরশু হবে, কারণ অনেকে আসতে পারেনি হয়তো সেই দিন। না, এটা কালকেরটা হচ্ছে একাডেমিক ওরিয়েন্টেশন আর পরশুদিনটা হচ্ছে ইসিএ অ্যান্ড স্পোর্টস ওরিয়েন্টেশন। আচ্ছা, তো এইগুলো আছে, তো সেটা হওয়ার পরে কলেজ শুরু হবে। আর তারপরে কালকে হচ্ছে লাস্ট ডেট হচ্ছে হস্টেল অ্যাডমিশনের 5টা অবধি, বিকেল 5টা অবধি। আর মানে 7 তারিখে মনে হয় তোদের রেজাল্ট বেরোবে 7 তারিখে যে হস্টেলে কে কে পাচ্ছে আর কি। তো আশা রাখছি ও পেয়ে যাবে, হয়তো ওর যে মার্কস আছে আর আমাদের যা ডিস্টেন্স, মানে খড়গপুর থেকে দিল্লি যা ডিস্টেন্স, তো সেই ডিস্টেন্স অনুযায়ী আশা রাখছি পেয়ে যাওয়ার কথা। দেখা যাক, তারপরে সবই ভগবানের কৃপা। তো এবারে বাকি ওকে আজকে ট্রেনিং দেওয়া হলো, আমরা আজকে প্রায় দিল্লি এদিক ওদিক ঘুরে এলাম, মেট্রো ট্রেনিং দিলাম। তবে দিল্লি মেট্রো দারুণ, মানে এত সুন্দর, না জানলেও পেরে যাবে। হ্যাঁ, মানে কোনো ব্যাপারই না, একদম দারুণ করেছে। আর পুরো প্রত্যেকটা লাইন ভাগ করা আছে, কেন এখানে মোটামুটি বললো দিল্লি প্রায় এখন গুরগাঁও, হরিয়ানা এদিকটা পুরো কানেক্টেড পুরোটাই, অনেকটা, হ্যাঁ, নয়ডা থেকে গুরগাঁও অব্দি পুরো কানেক্টেড দিল্লি। আর পুরো ইয়েলো লাইন, ব্লু লাইন, ম্যাজেন্টা লাইন, গ্রিন লাইন, সমস্ত রকম লাইন করা আছে, এবং সবগুলো সবচেয়ে ভালো কথা হচ্ছে ফুটস্টেপ দেওয়া আছে, মানে আপনি ওই ফুটস্টেপ ধরে ধরে গেলে ডাইরেক্টলি ওই প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছাবেন। এটা অদ্ভুত সুন্দর করেছে। যাই হোক, সেটা আর একটা অ্যাপ বার করেছে, দিল্লি মেট্রো অ্যাপ। সেই অ্যাপটা ডাউনলোড করে নিলে আপনি কোনখান থেকে আপনাকে গিয়ে কোন লাইন চেঞ্জ করতে হবে এবং তার জন্য কোন প্ল্যাটফর্মে যেতে হবে সেটাও কিন্তু ডিটেলস দিয়ে দিচ্ছে। তো দারুণ দারুণ করেছে। আর মেট্রোগুলো খুব সুন্দর, ক্লিন, এবং পুরো, হ্যাঁ, ক্লিন, এবং পুরোটাই কিন্তু সিআইএসএফ এর আন্ডারে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আন্ডারে। কোনো রকম কোনো, যেমন এয়ারপোর্টে ঢুকলে আমরা চেক হয়, পুরোটা এখানে চেক হচ্ছে, পুরো একদম লাইন দিয়ে বসে আছে। তো যাই হোক, অনেক বেশি সিকিউরিটি এখানে, তো খুব ভালো লাগলো। আর ওকেও আমরা দেখিয়ে দিলাম, ওর অনেক রকম ট্রেনিং হয়ে গেছে, টোটো, অটো, এগুলো ট্রেনিং হয়ে গেছে। আর এখানে কিন্তু টোটো মানে কলকাতার মতন অবস্থা, অনেক ভরে ভরে আছে, খালি জ্যামে থাকলে খালি টোটো দেখার মতন। তো প্রচুর টোটো, আর রিজনেবল রেটটাও খুব কম, ঠিক আছে। তো আমরা ওকে সবগুলো ট্রেনিং দিয়ে দিচ্ছি, বাসের ট্রেনিংটা বাকি আছে, আর একটু দিল্লিটা ঘুরিয়ে দেবো, ওল্ড দিল্লি, নিউ দিল্লি সব জায়গাগুলো একটু ঘুরিয়ে দেবো। হ্যাঁ, আর গুরুগ্রামের দিকটা একদিন যাবো, আমার কয়েকজন বন্ধু বান্ধব রয়েছে, ওখানে যাবো একদিন। তো আজকে আমরা একটু উত্তমনগরের দিকে গিয়েছিলাম, ওখানে আমার একজন রিলেটিভ থাকে, তো সেই তার জন্য, তো এইসবের জন্য আমরা দেখা রেখা করতে যাচ্ছি। প্লাস দিনের বেলা পিজি খোঁজা চলছে, তো পিজির যে এক্সপিরিয়েন্স সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, তবে সেটা লাস্টে করব। তার কারণ হচ্ছে একটা ভয়ানক এক্সপিরিয়েন্স পিজি নিয়ে, তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। চাইছি ভগবানের কৃপা, আপনারা একটু করুন, যাতে ব্লেসিং করুন, যাতে ও হোস্টেলটা পেয়ে যায়, তাহলে অনেক ভালো আর। আমরা এখন যাচ্ছি গুরগাঁও, আমার এক বন্ধু থাকে, তার বাড়ি। প্রায় আমরা যেখানে আছি জনকপুরে, ওখান থেকে ওর বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছিল প্রায় 1 ঘন্টা 20 মিনিট, কিন্তু এটা বাড়তে বাড়তে দেখছি অনেক বেড়ে গেছে, প্রচুর জ্যাম, মানে মারাত্মক ট্রাফিক আর কি, ভয়ঙ্কর ট্রাফিক। আর দিল্লির কিছুটা বাইরের ভিউ আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখুন, ভালো লাগবে। আজকে 13 দিন, মানে আমরা খড়গপুর থেকে বেরিয়েছিলাম 30 তারিখ, আর আজকে হচ্ছে 12 তারিখ। তো আমরা 13 দিন আছি দিল্লিতে। তো আমরা প্রথমে ওয়েট করছিলাম হোস্টেল নিয়ে, কিন্তু হোস্টেল পাওয়া গেল না। তার কারণ হচ্ছে বিভিন্ন রকম সমস্যা আছে হস্টেলে। তার ব্যাপার হচ্ছে যে হস্টেলে অনেক রকম কোটা আছে,
তার মধ্যে বিভিন্ন রকম কোটা দিয়ে মানে যতটা হয় সেগুলো আগে ফিল আপ করে তারপর জেনারেল ক্যান্ডিডেটরা পাবে, তো সেটা আর ওর পক্ষে হলো না। তো আলটিমেটলি আমরা ওকে পিজিতে দিলাম, তো একটা পিজিতে আছে, সেই পিজিতে সবই ফেসিলিটি আছে এখানে, মোটামুটি এসি, গিজার, তারপরে হচ্ছে ওয়াশিং মেশিন, কিচেন, তাছাড়া ইন্ডাকশন, কমন স্পেস, ডাইনিং হল, সেখানে একটা বড় মানে ডাইনিং টেবিল আছে, প্লাস 6-7খানা চেয়ার আছে, আরও আছে, তো সমস্ত কিছুই ফেসিলিটি রয়েছে। তো ওই প্রায় 13,000-এর কাছাকাছি আসছে পার মান্থ এরকম একটা হিসেবে, প্লাস এসির হয়তো আলাদা দিতে হবে, মানে যতটা ইউজ করবে সেই রেটিং অনুযায়ী এসির খরচা দিতে হয়। তো মোটামুটি এটা একটা ফিক্স আর কি, ভালো পিজি পাওয়া গেছে, খুবই ভালো পিজিটা। তো কলেজ থেকে খুবই সামনে, হ্যাঁ কলেজ থেকে প্রায় 10 মিনিটের কাছাকাছি। তো এই হচ্ছে আপডেট। তো আমরা ওকে ছেড়ে মানে ও পিজিতে চলে গেছে, আজকে জাস্ট দেখা করতে এসছে, কারণ আমরা কাল সকালে বেরিয়ে যাব। তো আমাদের কালকে রওনা, মানে আমরা কালকে খড়গপুর উদ্দেশ্যে রওনা হব। তো আমরা আশা রাখছি কালকে বেনারসে গিয়ে নাইট স্টে করবো, তারপরে দিন খড়গপুর বেরিয়ে যাবো, মানে পরশু দিন আমরা খড়গপুর পৌঁছে যাব। তো এই হচ্ছে আপডেট। তো চলুন, ওকে আমরা আজকে পিজিতে রাখতে যাচ্ছি, মানে ওকে এখন ছাড়তে যাবো, ও তো রয়েছে পিজিতেই আছে, জাস্ট আজকে এসেছিল দুপুরে, কেন কালকে আমরা চলে যাবো আর দেখা করবো ওনার সাথে, কেননা সকালবেলা ঘুমিয়ে থাকে আর বেকার ডিস্টার্ব করে লাভ নেই, আমরা একটু ভোরভোরই বেরোবো। কেন দিল্লিতে কি হয়, ওই 6:30, 7:30, 7টার থেকে স্কুলের যে ট্রাফিকটা সেটা স্টার্ট হয়ে যায়, তো সেই জন্য তার আগেই আমরা ভাবছি বেরিয়ে যাবো। এখান থেকে হাইওয়ে ধরতে প্রায় আধ ঘন্টা 40-45 মিনিট মতো লাগবে। তো তারপরে আমরা একদম যমুনা এক্সপ্রেস হয়ে ধরে আগ্রা হয়ে বেরিয়ে যাব। তো এই হচ্ছে আপডেট। তো দেখতে থাকুন ভিডিওটা, আরও কিছু আছে সেগুলো আমি বলছি ক্রমশ। এটা আমার মেয়ের দিয়ার আলমিরা, এটা খাট, আর এটা ওর যে রুমমেটে আছে তার, এখানে এসি রয়েছে, ফ্যান, আর এদিকে একটা টেবিল, আর বাথরুম আছে। এদের 4 জন, মানে এই রুমটা যারা থাকে আর এদের রুমে যে 2 জন, এরা 4 জন ইউজ করবে এই বাথরুমটা। এটা হচ্ছে বাথরুম, বাথরুমে এক্সস্ট রয়েছে, দারুণ বাথরুম প্রচণ্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। গিজার রয়েছে, দারুণ ফাটাফাটি। किचन समस्त रकम जिनिसपत्र और यहाँ पे एक बैल्कनी है, मस्त एकदम। আমরা এইমাত্র দিয়াকে পিজিতে ছেড়ে দিলাম, আর কালকে আমরা বেরিয়ে যাব সকালবেলা। তো এখন উপরে যাই, একটু গোছাগুছি মানে করতে হবে, গোছগাছ করতে হবে, কিছু বাকি রয়েছে, তো সেগুলো করে, কেন ওকে আর ডিস্টার্ব করবো না, আজকে পিজিতে ছেড়ে দিয়ে চলে এলাম, কেন কাল সকালে আমরা ভোর বেরিয়ে যাবো ঠিক করেছি, তাই তো? তো তাই জন্য আমরা আর ওকে ডিস্টার্ব করবো না, আমরা বলেছি তুই শুয়ে থাক, আমরা বেরিয়ে যাবো, তারপরে তোর সাথে পরে কথা হয়ে যাবে। হ্যাঁ, মনটাও খারাপ সবার, তো সেই জন্য আর মানে ছেড়ে দিচ্ছে ওকে। তো এখন কিছুদিন থাকবে এরকম, তো চলবে, তারপরে দেখা যাবে আর কি। তো আমরা এখন উপরে যাই, উপরে গিয়ে কিছু খাবার টাবারগুলো সব দেখে নেবো। কালকে আমরা রাস্তায় ঠিক করেছি যে ব্রেকফাস্টটা কিছুটা বানিয়ে নিয়ে চলে যাবো, খেতেই চলে যাবো আর কিছুটা, তারপরে যখন দরকার হবে রাস্তায় দাঁড়িয়ে কিছু খেয়ে নেবো আবার। তো উপরে যাই, উপরে গিয়ে বাকি কাজগুলো করে নিই আর কি। এখন আমি ডিম সেদ্ধ করছি, ডিম বয়েল হচ্ছে, আর কালকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো আমাদের এই আজকে টোটাল 13 দিনে আমাদের এইটা মানে একটা সিলিন্ডার, এটা একটা সেকেন্ড সিলিন্ডার, একটা সিলিন্ডার শেষ হয়ে গেছে। আমরা 13 দিনে করেছি হচ্ছে এখানে ডিমের কারি, মানে ডিমের ঝোল বানিয়েছি বহুবার, চিকেন বানিয়েছি, পাউরুটিকে সেঁকেছি, পাউরুটির টোস্ট বানিয়েছি, ডিম সেদ্ধ করেছি, তারপরে ম্যাগি বানিয়েছি, চা বানিয়েছি, চায়ের জল গরম করেছি, সমস্ত কিছু এভরিথিং এটা করেও তাতেও আমাদের একটা সিলিন্ডার মানে 100 টাকার একটা সিলিন্ডার, আর একটা 200 টাকার সিলিন্ডারে পুরো এতদিন চলছে, আজ 13 দিন। তো দারুণ, মানে ফাটাফাটি, মানে এটা আমাদেরকে যা বাঁচিয়েছে যে চিন্তা করার বাইরে। জিনিসপত্র সব গোছগাছ করে নিচ্ছি, আর উপরে ডিম বয়েল মানে সেদ্ধ করতে দিয়ে এসেছি, সেগুলো সেদ্ধ হচ্ছে। আর আমরা এখন বাজে 11টা, তো কালকে সকালই বেরোবো, তো এরপর আর বেশিক্ষণ জেগে থাকবো না। তো আবার কালকে আমরা তো বেরিয়ে যাচ্ছি সকালবেলা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আমি দিল্লিতে যা যা ঘটেছে, মানে যা যা হয়েছে তার একটু দেখিয়েছি, কেন পুরোটা দেখাতে গেলে অনেকটা চলে যেত, কারণ 13 দিন আমরা এখানে ছিলাম। তো যেটুকু দরকার সেটুকু দেখিয়েছি। তো এই ব্লগটা কেমন লাগলো জানাবেন। আর আমরা যে
খড়গপুর থেকে দিল্লি মানে লখনৌ অব্দি এসেছিলাম। তো সেই ব্লগটা আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, আবার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার কাল সকালে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।